সকাল সকাল আবহাওয়াটা ঠান্ডাই আছে রে বিমল। সকালের এই সময়টা বেশ স্বস্তি পাওয়া যায়। হ্যাঁ, এখন আবহাওয়া ঠান্ডা থাকলেও একটু বাদেই দেখবে সূর্যের তাপ প্রখর হয়ে উঠেছে। তখন আর বাইরে থাকা দায় হয়ে যায়। মাঠে কাজ করতে গেলে তো রোদের তাপে মাথা ঘুরে যায় আমার। সে আর বলতে, আরতে সারাদিন ভাই ফরমাস খেটে গরমের সাথে আর পেরে উঠি না। সারাদিন খদ্দেরের ভিড়, আর সেই সাথে মুখুজ্জে বাবুর গরম মেজাজ তো আছেই। গরিব হয়েছি বলে আজকে আমাদের কোথাও দাম নেই। তারা ধনী বলে আমাদের গরিবদের কাজকে কাজ বলে মনে করে না। ওই যে কথায় আছে না, 2 টাকার মুখ দেখলে মানুষ ওই ধরাকে সরা জ্ঞান করে, তেমনই অবস্থা হয়েছে আর কি। তাদের জ্ঞাতি গোষ্ঠী আগে কি করেছে বোধহয় আমরা জানি নে। সারা জীবন ব্যাপারের ব্যাপার করে আজকে কটা টাকা হয়ে আমাদের উপরে রীতিমতো জুলুম করছে। কি করবি বল, আমাদের তো আর এছাড়া কোনো উপায় নেই। যত যাই হয়ে যাক না কেন, তাদের কাছেই আমাদের কাজে যেতে হবে। হ্যাঁ, বেলা তো বেড়ে চলেছে। চা খেয়ে কাজে যাই চলো, না হলে আবার তাদের মেজাজ দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। কই রে মদন, আমাদের 2 কাপ রং চা দে দেখি, আদা লেবু দিয়ে। খেয়ে আমরা কাজে যাই। না, এই ছোট লোকগুলোকে নিয়ে তো আর পারা গেল না। এখনো কাজে এলো না, এদিকে বাজার করার জন্য হারান কাকাও তো এলো না। বৌমণি, ও বৌমণি, আজকে বাজার করতে হবে গো। বেলা 10টা বাজে আর এখন এসে বলছো কি বাজার করতে হবে? বলি কাণ্ডজ্ঞান কি সব হারিয়েছো নাকি কাকা? আসলে আজকে আসতে একটু দেরি হয়ে গেল। তুমি তো জানোই তোমার কাকিমণির শরীরটা বেশ ভালো যাচ্ছে না কদিন ধরে। তার শরীর ভালো যাচ্ছে না সেটার জন্য তুমি কি এই মুকুজ্জে বাড়ির লোককে উপোস করে থাকবে নাকি? আমাদের কি নাওয়া খাওয়া নেই? এভাবে কাজ করলে তো কর্তাকে বলে কাজ থেকে ছাড়িয়ে দিতে হবে। এমন করে বলো না বৌমণি, আমি তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসবো, আর কোনো দিন এমন দেরি হবে না। এখন এখানে দাঁড়িয়ে কীর্তন না করে বাজারের ব্যাগ নিয়ে হাটে যাও তো দেখি। বড় দেখে একখানা রুই মাছ আনবে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। গিন্নিমা, ও গিন্নিমা, কি রান্না চড়াবো আজকে? তোর মুন্ডুটা উনুনে চড়িয়ে দে দেখি। এই রে, গিন্নিমার মাথাখানা গরম আছে দেখছি। বলি কটা বাজে শুনি? বাড়িতে কি সকালে জল খাবার না খেয়েই থাকতে হবে আমাদের? আগে ও লোক কাজে যাবে, তাই দুপুরের জন্য কটা রেঁধে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। সকাল সকাল চোখটা লেগে এসেছিল কি না, তাই ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেল। তোদের একটাকেও এই বাড়িতে আর কাজে রাখবো না আমি। আজ আসুক কর্তা বাড়িতে। তুমি শান্ত হও গিন্নিমা, আমি এই যাব আর এই রান্না শেষ করে ফেলবো। মাছ বাদে রান্না করবি কি করে শুনি? হারান কাকা তো কেবল হাটে গেল। তুই আগে গিয়ে বাসি থালা বাসনগুলো ধুয়ে ফেল, আর থালা বাসন ধোয়া হলে কাপড়গুলো ঘাট থেকে ধুয়ে আনবি। ধনী বাড়ির কাজ করতে গেলে আমাদেরকে আর মানুষ বলে মনে করে না। এত গাদা কাজ আমি কি একা পারি? অমন হা করে চেয়ে না থেকে কাজে লেগে পড় দেখি। আজ আর ভালো না লাগলে বাড়ি যা, কাল থেকে আর কাজে আসতে হবে না। যাচ্ছি যাচ্ছি। মেয়েটা সে কখন নদীর ঘাটে স্নান করতে গেছে, এখনো বাড়ি এলো না। এত করে বললাম যাস না, এ শোনে আমার কথা? এখন এভাবে ভাত নিয়ে আর কতক্ষণ বসে থাকা যায়? আর বসে থাকতে হবে না তোমার, আমি চলে এসেছি। এত দেরি হলো কেন তোর? আমি সেই কখন থেকে ভাত নিয়ে বসে আছি। আর বলো না আমার সে কথা, গয়া দিদার জন্য দেরি হয়ে গেল। নদী ঘাট থেকে স্নান সেরে ওঠার সময় পা পিছলে পড়লো, তাকে উঠিয়ে বাড়ি অবধি দিয়ে এলাম, তাই তো দেরি হয়ে গেল। ওমা, পিসি পড়ে গেল এভাবে? কতবার করে বলেছিলাম নদী ঘাটে স্নান করতে যেতে না। এখন এই বয়সে কিছু একটা হলে দেখবে কে? বই কিন্তু খুব শক্ত আছে, তার কিচ্ছু হবে না। ওই একটু দু শব্দ কয়নি মা। এখন খেয়ে নে দেখি। সামনেই তো আমাদের বটতলার নিচে হাঁস বসবে মা, আমাকে বাবা ফুচকা খাওয়াতে নিয়ে যাবে তো? হ্যাঁ, নিয়ে যেতে বলবো খন। মুকুজ্জে মশাই এ মাসের মাইনেটা দিলে তোর বাবাকে বলে দেবো তোর জন্য 2 টাকা আলাদা করে রেখে দিতে। কিন্তু আমার যে একটা ভালো শাড়ি নেই মা, আমি কি পরে যাব? নতুন শাড়ি কিনতে গেলে তো আবার টাকা খরচ। জানিস তো আমাদের নুন আনতে পান্তা ফুরোয়। তোকে এখন নতুন শাড়ি কিনে দেই কি করে মা? তবে আমি মুকুজ্জে গিন্নির থেকে তার পুরনো একখানা শাড়ি চেয়ে আনবো। না রে মা, মুকুজ্জে গিন্নির যা চোপা, শাড়ি তো দেবেই না, উল্টে কথা শুনিয়ে দেবে। একবার গিয়ে চেয়ে দেখতে করছি কি মা?
যেটা বলেছি সেটা মন দিয়ে শুনে রাখ। এখন বেশি কথা না বলে খেয়ে নে দেখি। বেলা পড়ে এলো কিন্তু এখনো গরম কমলো না। বাবা, এই সময়েও কেমন রোদ্দুরের উত্তাপ। কোথায় গেলি রে কমলা? প্রদীপের সলতেগুলো তেলে ডুবিয়ে দে, এক্ষুনি তো সন্ধে নামবে। বাড়ি যাবার জন্য তো আবার তাড়াহুড়ো লাগিয়ে দিবি। রোজ রোজ কি সলতে পরিষ্কার করতে হবে নাকি গিন্নিমা? রোজ রোজ তার ময়লা হয় না ওগুলো। কাজ করতে এসেছিস, কাজ করবি। অত কথা কিসের শুনি? মাইনে নেবার বেলায় তো অত কথা আসে না মুখ দিয়ে। গিন্নিমা, ও গিন্নিমা, ভর সন্ধেতে আবার কোন আপদ এলি রে? বাড়িতে কি কাজ নেই যে আমার কাছে এসে সব মরিস? সামনে কদিন বাদেই তো বটতলায় হাট বসবে। আমি বাবার সাথে ফুচকা খেতে যাব, কিন্তু আমার একটাও ভালো শাড়ি নেই জানো। তো তোর শাড়ি নেই তো আমি কি করব শুনি? আমাকে যদি তোমার একটা পুরনো শাড়ি দিতে তাহলে আমি সেটা পরেই যেতাম। ও মা গো মা, এ মেয়ের তো দেখছি সাহস কম নয়। বলি, বাপের জন্মে চোখে দেখেছি সমন দামি শাড়ি? আমার শাড়ি চেয়ে নিতে এসেছে কি মেয়ে ছেলে রে বাবা? আমি তো আর নতুন শাড়ি চাইনি, আমি কেবল একখানা পুরনো শাড়ি চেয়েছি। আমি যেসব শাড়ি পরি সেগুলো কখনো পুরনো হয় না রে ছুরি। ধনী বাড়ির বউ হলে কি হবে, মনটা সেই ছোট লোক স্বভাবেরই এখনো রয়ে গেছে। তুই আবার কি বিড়বিড় করছিস শুনি? কই না তো, আমি আবার কি বলবো? তুই এখনো দাঁড়িয়ে আছিস সেখানে? কোনো শাড়ি হবে না, যা ভাগ এখান থেকে। আমার থেকে শাড়ি চাইতে এসেছে। শখ কত! আরে, তো এ কটা মাল নিয়ে আড়তে রাখতে বুঝি আজকে রাত পার করে দিবি তোরা? বলি, সেই বিকেল থেকে শুরু করেছিস, এখনো গাড়ির অর্ধেক মাল ঘরে গেল না। আসলে আজকে তো সবজি বলতে কেবল মিষ্টি কুমড়ো এসেছে। এত বড় বড় মানে বস্তা, ওজনে অনেক ভারী বাবু, তাই একটু কষ্ট হচ্ছে নিতে। কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। বলি, কাজের বেলায় এত কষ্ট দেখলে চলে নাকি? তাছাড়া আমি যে একা মানুষ, তাই একা টেনে আর পারছি না। আর সাথে দু একজন হলে বড্ড ভালো হতো আমার জন্য। এই তোদের নিয়ে হয়েছে এক বড় জ্বালা। তোদেরকে খেতে দিলে শুতে চাস। দিব্যি এতদিন তো একা একাই কাজ করেছিস, হ্যাঁ? আজকে আবার হঠাৎ করে কাউকে লাগবে কেন শুনি? আজকে অনেক বেশি সবজি এসেছে, আর তাছাড়া ওই যে বললাম মিষ্টি কুমড়ো তো ভারী, সেই জন্য নিতে একটু কষ্ট হচ্ছে। জানি তো, তোকে দিয়ে কিচ্ছু হবে না। আমি বিমলকে খবর পাঠিয়েছি, মাঠের কাজ শেষ করে ও আসছে। এখন হাত চালিয়ে কর দেখি, দেরি হলে আবার বাড়ি গেলে গিন্নি চেঁচামেচি করবে আমার সাথে। এদিকে আমাকে আবার দু একদিনের মধ্যে শহরে যেতে হবে। শহরে কেন যাবেন বলুন তো বাবু? কোনো জরুরি দরকার আছে নাকি? জরুরি দরকার বলি তো যাচ্ছি, তা না হলে তো আমি শহরে তেমন যাই না। বিমল হতচ্ছাড়াটা তো এখনো এলো না। আমি এসে গেছি বাবু, আমাকে ডেকেছেন কেন? ডেকেছি কাজের জন্য। তোর গোপাল দাদা তো একা একা কাজ করতে পারছে না, তাই তোকে খবর পাঠালাম। তা এখন গোপালের সাথে হাত লাগিয়ে সব সবজির বস্তাগুলো আড়তে রেখে দে দেখি। এত বস্তা দুজন মিলে রাখতে তো অনেক সময় লাগবে বাবু, তার থেকে আরো কয়েকজন ডেকে নিলে ভালো হতো না? চুপ থাক হতচ্ছাড়া, আমাকে জ্ঞান দিতে আসিস? তোর সাহস তো কম নয়। কাজ দিয়েছি, কাজ করবি। ভালো না লাগলে কাজ করতে হবে না আমার কাছে, যত সব। না না বাবু, করবো না কেন? করছি 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 বাবু। তাড়াতাড়ি হাত চালিয়ে কর দেখি। হায় 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 হায়, এ কি করলি রে হতচ্ছাড়া? ওরে, আমার সবজিগুলো নষ্ট করলি। এ কুমড়োগুলো সব ফেটে গেছে বোধ হয়। এখন এর ক্ষতিপূরণ কে দেবে? সারাদিন মাঠে কষ্ট করে কাজ করেছে, এখন আবার এখানে এসে কাজ করতে কষ্ট হচ্ছে বলে হয়তো পড়ে গেছে। আসলে বস্তা কাঁধে নিয়ে যাওয়ার সময় হঠাৎ মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো, তাই সামাল দিতে না পেরে পড়ে গেলাম। চুপ কর, একদম চুপ কর হতচ্ছাড়ার দল। এখন আমার ক্ষতিপূরণ কে দেবে শুনি? কাজ করে সুদে আসলে সব উসুল করে নেব। এতগুলো সবজির দাম কি বিমল একা দিতে পারবে বাবু? এবারের মতো না হয় ওকে ক্ষমা করে দিন, আমরা আপনার সব কাজ করে দিয়ে যাব। এতই যখন দরদ লাগছে, তাহলে তুইও আগে ভাগে ক্ষতিপূরণ দিবি। দুজনে মিলে দিলে তো আর বেশি হবে না তখন।
সে কি বাবু, আমি কোথা থেকে দেব টাকা? জানিনি তো আমাদের নুন আনতে পান্তা ফুরোয়। বেশি কথা না বলে এখন কাজ কর দেখি, এমনিতেই মেজাজটা চড়িয়ে দিয়েছিস আমার। পায় হয়ে যায় গরু, পায় হয় গাড়ি, দুই ধার উঁচুটা ডালুটার পারি। মা, ও মা, তোমার রান্না কত দূর হলো? আমার তো বড্ড খিদে পেয়েছে। পড়তে বসে দুটো পড়া মুখ দিয়ে বের হতে না হতে পেটে টান ধরে গেল অমনি। পড়া শেষ হলে তারপর খাবি, আমার এখনো রান্না বাকি। তোর বাবা খেতে এলে তারপরে দেব। আজ তো অনেক রাত হয়ে গেল, বাবা তো এখনো এলো না। বাবা কখন আসবে সেই আশায় বসে থাকলে আজ আমার আর খাওয়া হবে না। কি রে মা, কি হয়েছে? তোর মা কোথায় গেছে? মা তো রান্নাঘরে রান্না করছে বাবা। আজ তোমার ফিরতে এত দেরি হলো কেন বাবা? আর তোমাকে এমন ক্লান্ত দেখাচ্ছে কেন বাবা? আর বলিস না মা, মুকুজ্জের আড়তে আজকে অনেক কাজ ছিল। বিমল তো কাজ করতে করতে বস্তা সমেত পড়ে গেছে। আমি কোনো রকমে কাজ করে এলাম। কি গো, আজ ফিরতে এত দেরি হলো কেন তোমার? এদিকে দুপুরে তো মনে হচ্ছে পেটে কিছু পড়েনি। আজকে আর খাবার সময় পাইনি গো। সারা দিন আজকে অনেক ধকল গেছে শরীরের ওপর দিয়ে। আমি তোমার জন্য জল আনবো বাবা? এক গ্লাস জল দে তো মা, খেয়ে বুকটা ঠান্ডা করি। আর ঘর থেকে গামছাটা এনে দে, হাত মুখ ধুয়ে আসি। ঠিক আছে, তুমি জল খেয়ে হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি তোমাদের। সকাল সকাল বাড়ির কাজ ছেড়ে আবার মুকুজ্জে বাড়ি গিয়ে গাদার কাটুনে শুরু করতে হয়। এই সকালে যে কাজ শুরু করি আর রাত হলে বিরাম। ধনী বাড়ির বউদের কাজ করা যে কি জ্বালা! কি হয়েছে গিন্নি? এই সকাল সকাল একা একা এমন চেঁচামেচি শুরু করলে কেন গো? হ্যাঁ, চেঁচামেচি কি আর সাধে করি নাকি? মুকুজ্জে বাড়ির কাজে যেতে আর মন চায় না। ধনী বাড়ির বউ বলে গিন্নিমা শিখে দেমাগ, দেমাগে মাটিতে পা পড়ে না। সে কি কেবল গিন্নিমার নাকি, বাবুরও তো সে একই অবস্থা। সারা দিনে গতরটা একটু নাড়ায় না, কেবল আমাদের একটার পর একটা কাজের ফরমাস করে। কবে যে একটু সুদিনের মুখ দেখবো তা কেবল উপরওয়ালাই জানে। আর ভালো লাগে না ধনী বাড়ির কাজ করতে। শুধু কি তোমার ভালো লাগে না গিন্নি? আরে আমারও যে আর ভালো লাগে না। মাঠে সারা দিন কাজের পরে আবার আড়তে কাজে লাগায়। তার উপর এত খাটুনির পরেও আমাদের ঠিকমতো পারিশ্রমিক দেয় না। কি আর করবো বলো, সবই যে কপাল। বিধাতার লেখন কি কেউ আর খণ্ডাতে পারে? আমাদের মতো গরিব মানুষদের ওরা কখনোই দেখতে পারবে না। তা যা বলেছ গিন্নি, সে আমরা যতই যাই করি না কেন আমাদেরকে কেবল তাদের কাজেই ব্যবহার করবে। বিপদ এলে দেখবে সবাই মুখ ফিরিয়ে নিলেও এই গরিব লোকগুলোই কাজে আসবে। সেটা যদি তারা বুঝতো তাহলে কি আর আমাদের সাথে এমন করতো? এখন কথা বলে আর বিলম্ব না করে আমাকে দুটো খেতে দাও দেখি, খেয়ে আবার মাঠে যেতে হবে। এসো রান্নাঘরে, আমি খেতে দিচ্ছি। তোমাকে খাইয়ে আমাকেও কাজে যেতে হবে ও বাড়িতে। আহা, মরার মুখে আসতে টান না। মাথা চুল তো একেবারে ছিঁড়ে ফেলবি দেখছি। মাথায় একটু তেল দিতে বললে কি সব রাগ আমার ওই চুলের ওপর দেখাস? কি যে বলো না তুমি গিন্নিমা, আমি কেন রাগ দেখাবো? আমি তো রোগরে রোগরে তোমার মাথায় তেল দিয়ে দিচ্ছি। তেল যেন চুলে গোড়া অবধি যায়, সেই জন্যই তো আমি এরম করছি। থাক, হয়েছে। আমার মাথায় আর তেল ঘষতে হবে না তোর। তুই বরং যা, আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয়। আর আসার পথে এক ঘড়া জল নিয়ে আসিস, কুলকুচি করব। ঠিক আছে গিন্নিমা, আমি এক্ষুনি চা করে আনছি। কি হয়েছে? কি হয়েছে তোমাদের কর্তার? আসলে দুপুরে তিনি বুকে ব্যথা করছিলেন। আমরা কতবার করে বললাম একবার হাসপাতাল থেকে ঘুরে আসতে, তিনি গেলেন না। পরে বিকেলে বুক ধরে বসে পড়লেন, সাথে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেছিলাম। ডাক্তার বলেছে এটা স্ট্রোকের লক্ষণ, তার শরীর সুস্থ হতে অনেক সময় লাগবে। অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার আর ব্যায়ামের অভাবে তার হৃৎপিণ্ড কাজ করা কমিয়ে দিয়েছে। হায় 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 হায়, এখন আমার কি হবে গো? এই ব্যবসা মাঠঘাট এখন কে দেখবে সব? আমরা আছি তো গিন্নিমা, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা সব কিছু দেখে শুনে রাখবো। হ্যাঁ, তোদের হাতে দিয়ে আমার সব উচ্ছন্নে যাক আর কি। তোদের মতো গরিব লোক এই আশাতেই থাকে কিভাবে মালিকের সম্পদ গেলা যায়। চি 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 চি, কি বলছেন কি আপনি গিন্নিমা? আমাদের ধনী বাড়ির ব্যাপার স্যাপার আমরা বুঝে নেব। তোরা এখন যা তো এখান থেকে।
এখন কেমন লাগছে বাবু? শরীরটা কি আগের থেকে একটু ভালো লাগছে? না রে কমলা, আমি মনে হচ্ছে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না। ডাক্তার কালকে কি বলে গেল শুনলি না? আমার সব আশা শেষ। এভাবে ভেঙে পড়লে চলবে না বাবু। আপনি শক্ত না থাকলে গিন্নিমা কি করে শক্ত হবে বলুন তো? এ কদিনের ব্যবধানে আমাদের ব্যবসা, মাঠ ঘাট সব ধার দেনা বিক্রি করে এখন আমরা পথের ফকির। কেবল এই বাড়িটা ছাড়ার কিচ্ছুটি নেই আমাদের। আমার টাকাটা দুদিনের মধ্যে না দিলে না কেটে কেটে একবারে খতম করে দেবো। আর কটা দিন ধৈর্য ধরুন দাদা, আমার কর্তা একটু সুস্থ হলেই আমরা সব টাকা দিয়ে দেব। কে এসেছিল গিন্নি? সবজির ব্যবসায়ের মহাজন এসেছিল তার পাওনা টাকার জন্য। টাকা দেব কই থেকে? আমার যে আর কিচ্ছুটি নেই। এ কদিনে তোমার চিকিৎসার জন্য সব শেষ আমাদের। হ্যাঁ গিন্নি, শেষমেশ হয়তো আমাদের এ বাড়ি ছেড়ে গাছতলায় গিয়ে আশ্রয় নিতে হবে। হায় বিধাতা, কি থেকে কি হয়ে গেল! আমার সোনার সংসারে কাল নজর লাগলো। গিন্নিমা, ও গিন্নিমা, আমি কি থালা বাসন ধোয়া শুরু করব নাকি আগে রান্না চাপাবো? আর কিছু করতে হবে না। তোকে কাল তো বলে দিলাম আর কাজে আসতে হবে না, তারপরেও তুই আবার এসেছিস কাজে। কি করব বলো? সুখের দিনে তোমাদের নুন খেয়েছি, এখন দুঃখের দিনে তো আর তোমাদের ছেড়ে যেতে পারি না। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি রে কমলা। নিজেদের ভালো অবস্থান ছিল বলে কাজের লোকেদের সাথে কতই না খারাপ ব্যবহার করেছি। আর আজ বিপদের দিনে তোরাই আমাদের পাশে থাকলি। গরিব মানুষের হয়তো দেবার মতো কিছু না থাকলেও একটা বড় মন আছে আমাদের গিন্নিমা। কিন্তু তোদের মাইনে দেব কি করে আমি বল দেখি? আমার নিজের সংসারই তো এখন আর চলছে না। তুমি যদি কিছু মনে না করো তবে আমি তোমার একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি বল তো শুনি। আজ বাদে কালই তো বটতলায় আমাদের সেই ঐতিহ্যবাহী মেলা বসবে। সেখানে তুমি যদি ফুচকা বানিয়ে বিক্রি করো তাহলে লাভ হবে। ধনির বউ হয়ে আমি ফুচকা বিক্রি করব? লোকে কি বলবে? লোকে কি বলবে সেটা চিন্তা করলে সংসার চলবে না। কেউ তো তোমার 2 পয়সা দিয়ে যাবে না। তুই একদম ঠিক বলেছিস কমলা। কালই আমি ওই মেলার মাঠে গিয়ে ফুচকা বেচা শুরু করব। আমার সাথে তুইও থাকবি। এখন চল আমরা কাজ শুরু করে দিই। ফুচকা নেবে গো? হরেক রকম ফুচকা আমার কাছে আছে। তেঁতুলের টকের ফুচকা, সেই সাথে আছে মরিচের পুরের ফুচকা। আর যদি দই ফুচকা খেতে চাও তবে আগে আগে চলে এসো। সে কি বৌমণি, তুমি কিনা ফুচকা বিক্রি করতে এসেছো অবশেষে? ধনির বউ হয়ে ফুচকা বিক্রি করতে এসেছো যে, মানে লোকে তো খারাপ বলবে। তুমি তো জানোই কাকা, কর্তাবাবুর শরীরটা কেমন যাচ্ছে। এই অবস্থায় কিছু একটা না করলে সংসার চালানো দায় হয়ে পড়েছে। তাই ভাবলাম মেলার মাঠে ফুচকা বিক্রি করি। খুব ভালো করেছো বৌমণি। আমি তো ফুচকা কিনতে এসেছিলাম। এখন আমাকে দই ফুচকা দাও তো দেখি, তোমার কাকিমণির জন্য নিয়ে যাই। এই নাও কাকা তোমার দই ফুচকা। এই নে কমলা তোদের টাকাটা। আমি এখন আসি তাহলে বৌমণি। সে কি জেঠিমা, ধনির বউ হয়ে তুমি কিনা শেষে ফুচকা বিক্রি করতে এসেছো? হ্যাঁ রে মা, কাজ করার জন্য ধনী গরিবের প্রয়োজন হয় না। যার অর্থের অভাব আছে সেই সৎ পথে কোনো না কিছু একটা করতেই পারে। যাক, অবশেষে তাহলে বুঝেছেন আমাদের সমাজে ধনী গরিব সবাই সমান। আসলে বিপদে না পড়লে কখনো পরিস্থিতি বোঝা যায় না। হ্যাঁ, আজ আমি বিপদে পড়েছি বলেই ছোট কাজ আমার কাছে ছোট কাজ মনে হয়নি। আসলে কাজ কখনো ছোট বড় হতে পারে না। ধনী গরিব যে কেউ সৎ পথেই যে কোনো কাজ করতে পারে। তাই তো ধনীর বউ হয়েও ফুচকা বিক্রি করতে এসেছি আজ। আপনারাও চলে আসুন ধনীর বউয়ের ফুচকা খেতে। আর এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।